শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু, যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে 52তম বিজয় দিবস উদযাপন, কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্লাটিনাম জুবিলি দিবস, 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিরে দেখা, 21তম কল্পনির্ঝর ফাউন্ডেশনের স্বল্প দৈর্ঘ্যের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কিকবক্সিংয়ে ভারতের আন্তর্জাতিক সম্মান। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হল দুদিনের বিজয় দিবস উদযাপন। কর্মসূচির উদ্বোধন করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। India and Bangladesh not only have historical and geographic linkages. I think the process of birth of Bangladesh or gaining of independence by Bangladesh ensured that there is some sort of an emotional connect between both the countries. That is why I think we share that bond and that friendship. As we have, both the countries have developed post-71 in their own trajectory. Bangladesh, you all are aware, has developed economically, politically, and it has become a major power in South Asia. They have followed their own trajectory of growth like we have followed our own trajectory of growth. And during that process, I think the bilateral relationship have improved. বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে মোহাম্মদ মোমিন উল্লাহ পাটোয়ারি 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বলেন, আমাদের দেশের স্বাধীনতার জন্য ভারতের সহযোগিতায় আমরা লড়াই করেছিলাম। পাকিস্তানি সেনা পিছু হটতে বাধ্য হয়। অপরদিকে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে বিজয় দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে ছিল আলোকচিত্র প্রদর্শনী, ভারত ও বাংলাদেশের শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতায় নিযুক্ত সেদেশের উপ হাই কমিশনার আন্দালেব ইলিয়াস সাংবাদিকদের বলেন, আগামী দিনে নির্বাচনে দুই দেশে যেই সরকারই আসুক, দুদেশের সম্পর্কের ভিত অটুট থাকবে। ভারতের সশস্ত্র বাহিনী এবং সর্বোপরি ভারতের জনগণের সরাসরি প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের পক্ষে সম্ভব হয়েছিল অত্যন্ত দ্রুত মাত্র 9 মাসের যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জন করা। সেজন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ভারতের জনগণকে। বাংলাদেশ ভারতের সম্পর্কটি অত্যন্ত ঘনিষ্ঠ এবং একই সঙ্গে মাল্টিফ্যাসেটেড আমি বলবো। দুদেশের মধ্যে সরকারি পর্যায়ে 79টি বিভিন্ন ধরনের কমিটি, গ্রুপ এবং সাবগ্রুপ রয়েছে, যেগুলো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। সামনের মাসের 7 তারিখে বাংলাদেশের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সামনের বছর মাঝামাঝি সময় ভারতের সংসদীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু দুদেশের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্কটি, সেটি জনগণের নির্বাচিত সরকার যেই আসুক না কেন, সবাই বিশ্বাস করি যে তাতে আমাদের সম্পর্কে কোনো রকমের ঘাটতি বা কোনো স্থবিরতা তৈরি হবে না। কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই এর প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবে 4 দিনের এক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতায়। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল কার্ডিওভাস্কুলার রোগের উপর দূষণের প্রভাব এবং কার্ডিও মেটাবলিক রোগ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা সম্ভব। সিএসআই এর সভাপতি বিজয় হরিকিষাণ বাং জানিয়েছেন, তাদের সংস্থা 75 বছরে প্রভূত উন্নতি করেছে। সিএসআই এর জেনারেল সেক্রেটারি ডাক্তার দেবব্রত রায়, ক্যাথেটার ভিত্তিক কার্ডিয়াক ইন্টারভেনশন পদ্ধতির অগ্রদূত ডক্টর অ্যালেইন ক্রিবিয়ার, প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা সহ বিশ্বের 12টি কার্ডিয়াক সোসাইটির বিশিষ্ট ব্যক্তিত্বরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডক্টর দেবব্রত রায় আমাদের প্রতিনিধি শ্রাবণী পালিতকে বলেন, হৃদরোগ কমাতে জীবনযাপনে কিছু শৃঙ্খলা নিয়ে আসা অত্যন্ত জরুরি। আমাদের নানান বৈজ্ঞানিক সমীক্ষায় উঠে এসছে এই যে হার্টের অসুখ ভারতবর্ষে বেড়ে চলেছে, সেটা কিন্তু শুরু হচ্ছে একেবারে বাচ্চার বয়স থেকে এবং 2030-এর মধ্যে বলা হচ্ছে যে সারা পৃথিবীতে ভারতবর্ষেই মেদবহুল বাচ্চার সংখ্যা সব থেকে বেশি হবে। এবার এই বাচ্চারা যখন যুবক বয়সে পৌঁছবে এবং নানান রকম ধূমপান এবং ইত্যাদি বদ অভ্যেসের
শিকার হবে, সেই সময় তাদের হার্টের অসুখ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সেই জন্য আমাদের বাচ্চাদের তারা যাতে সচেতন হয়, তারা যাতে এখন থেকেই জাঙ্ক ফুড বর্জন করে, কোনো রকম নেশা না করে, ব্যায়াম করে এবং অন্যান্য যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো সেইগুলো নিয়মিত তারা মেনে চলে, সেইটার জন্যই আমরা এই প্রোগ্রামটাই চালু করেছি। সম্প্রতি শেষ হল 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 39টি দেশের 289টি ছবি মহানগরের মোট 23টি প্রেক্ষাগৃহে এবার প্রদর্শিত হয়। অন্যান্য বারের মতো এবারও চলচ্চিত্র প্রদর্শনীর প্রতিটি বিভাগ যেমন ছিল তেমনই ছিল শতবর্ষে মৃণাল সেন ও অভিনেতা দেবানন্দকে নিয়ে প্রদর্শনী, সত্যজিৎ রায়ের স্মারক বক্তৃতা ও চলচ্চিত্র সংক্রান্ত মাস্টার ক্লাস। সব মিলিয়ে কেমন হলো এবারের উৎসব? চিত্র পরিচালক ইন্দ্রাশিস আচার্য আমাদের প্রতিনিধিকে বললেন, এই উৎসবকে প্রকৃত আন্তর্জাতিক হয়ে উঠতে গেলে অনেকগুলি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমাগুলো আমরা দেখতে পাই খুব তাড়াতাড়ি এই কলকাতা চলচ্চিত্র উৎসবে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার এবং ভালো লাগার জায়গা। আবার এর সাথে আমি বলবো যে যেগুলো প্রিমিয়ার হচ্ছে, অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হচ্ছে, সেখানেও কিন্তু এখন আগের থেকে অনেক ভালো ছবি এখন দেখছি প্রিমিয়ার হচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে থাকছে। আর একটা যেটা কনস হিসেবে মনে হয় যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের যে ব্যাপারটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল নলেজ এক্সচেঞ্জ, নলেজ ট্রান্সফার বিটুইন কান্ট্রিজ, বিটুইন স্টেটস, বিটুইন নেশনস, এইটা আমার এখানে খুবই কম লাগে। কারণ এখানে কয়েকজনের কাছে খুব ফেস্টিভ্যালটা ঘুরে ফিরে বলে আমার মনে হয়। এইটা আরেকটু বাড়াতে পারলে খুব ভালো হয়। যেখানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে যে সেমিনার গুলো হয়, সিম্পোজিয়াম গুলো হয়, সেখানে যেমন লোকাল ডিরেক্টরদের একটা রেসপন্সিবিলিটি থাকে এবং তাদের একটা পার্টিসিপেশন থাকে। ইন্টারন্যাশনাল ডিরেক্টররা, ইন্টারন্যাশনাল কিউরেটররা, ইন্টারন্যাশনাল প্রোগ্রামাররা আসে, তার সাথে নতুন ডিরেক্টরদের একটা যে যোগাযোগ স্থাপন হয়, সেইটা এখানে খুব অভাব। সেখান থেকে একটু বেশি পেরিফেরিটা বাড়ালে আমার মনে হয় সুবিধা হয়। যদি কিউরেটর প্রোগ্রামারদের জায়গাটা যদি এখানে আরেকটু বাড়ানো যায় পরিসরটা, তাহলে এখানকার ছবি বা যারা ভালো ছবি বানাতে চাইছেন তাদের সুযোগ সুবিধা হয়, যেটা এখানে খুব একটা বেশি হয়ে ওঠে না। চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত বললেন, এক লহমায় বিশ্বমানের বহু চলচ্চিত্র দেখার সুযোগ এই উৎসব আমাদের সামনে এনে দেয়। অন্য দেশে যে সিনেমা হচ্ছে তার থেকে আমরা কি শিখতে পারি বা তাদের কাছ থেকে কি পেতে পারি, যেটা হয় সেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কথাবার্তা আদান প্রদান। একজন ডিরেক্টর যখন আসে, তার সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট যখন হয়, তখন সেই দেশের পুরো গল্পটা আমাদের কাছে আর গল্প থাকে না, সেটা একটা জীবন্ত ব্যাপার হয়ে ওঠে। এখন কি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা ইফি বলা হয় গোয়াতে, কি আমার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমি সর্বত্র দেখছি উল্টো বিপরীতগামী একটা ট্রেন্ড হয়ে গেছে। এক হলো বিদেশি কারা আসছে সেটা ইম্পর্টেন্সটা কমে গেছে। এখন আমাদের বলিউডের কে আসছে, উপস্থাপনায় আমাদের লোকাল স্টাররা কারা থাকলো, আর এই স্টার পাওয়ার ব্যাপারটা বেড়ে গেছে। ওপেন ফোরামে যে আদান প্রদান হতো ভাবনার, একটা প্রশ্ন তোলা হতো, সিনেমা নিয়ে চর্চা হতো, এখন কনভারসেশন হয়ে যাওয়াতে সেটা ব্যক্তির কেন্দ্রিক হয়ে গেল। ওই সেই আবার গিয়ে স্টার তৈরি হয়ে যাচ্ছে সেখানে কেউ। তো এইরকম ভাবে সিনেমার নানান দিকগুলো নিয়ে চর্চাগুলো কমে যাচ্ছে। এইটা আমার কাছে দুঃখের বিষয়। কিন্তু কলকাতা ফেস্টিভ্যালে আবার সিনেমা দেখার এরকম একটা সুযোগ, লোকে পাগল হয়ে সিনেমা দেখছে। হলের মধ্যে এখন পর্যন্ত সিঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে, নন্দনের ওপর নিচ, রবীন্দ্র সদন, এমনকি নন্দন 2-তে আঁকি করিশ্মা কি ছবিতে মানে ঢোকা যাচ্ছে না, এমন অবস্থা। তো এইটা দেখলেও আমার আনন্দ হয় এই জন্যে যে এখন আর শুধু স্ক্রিন দেখবার জন্য সিনেমা দেখতে আসছে না লোকে, সিনেমা আসছে। এবছর যেমন একটা প্রাধান্য দেখলাম সিরিয়ার ইমিগ্রেন্টসদের নিয়ে, 3-4টা আলাদা আলাদা দেশে আলাদা আলাদা, কোথায় ইটালি, কোথায় করিশ্মাকির ছবিতে দেখা গেছে, কোথায় কেন লোচের ছবিতে দেখছি, সব জায়গায় একটা বিশ্বময় একটা সমস্যা, সেই নিয়ে ভাবনা চিন্তা। আমার আজকের পৃথিবীকে জানার এই একটা ভাবে আমি জানতে পারছি।
বড় মাপের উৎসবের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে এ মাসের 13 থেকে 16 তারিখ পর্যন্ত ম্যাক্সমূলার ভবনে অনুষ্ঠিত হয়ে গেল গ্যাটে ইনস্টিটিউট ও কল্পনির্ঝর ফাউন্ডেশনের উদ্যোগে 21তম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। উদ্বোধন করেন চিত্র পরিচালক অতনু ঘোষ। তিনি বলেন, এই উৎসবে সম্মানিত হওয়া বহু পরিচালক পরবর্তীকালে খ্যাতি অর্জন করেছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে শর্ট ফিল্মে যে ধরনের কাজ হচ্ছে আমার মনে হয় সেটা এতটাই র্যাডিক্যাল যেটা কিন্তু বড় পর্দায় আমরা সেরকমভাবে দেখছি না। তার অনেকগুলো কারণও আছে। একটা হচ্ছে যে আমাদের বড় পর্দা মানেই একটা বড় আয়োজন, বেশ কিছুটা বাজেট ইত্যাদি। তো সেটা একটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিক এবং এই ফেস্টিভ্যালটা খুব যত্ন করে করা, বহু বছর ধরে এখনও সেই যত্ন রয়েছে। আরেকটা হচ্ছে এখানের যে কম্পিটিশনটা সেটাও খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেকে উঠে এসছেন যারা পরবর্তীকালে জাতীয় স্তরে, অনেকে আন্তর্জাতিক স্তরেও কাজ করছেন, যারা প্রথমে হয়তো কল্পনির্ঝরে তাদের ছবি দেখানো হয়েছে। বিশিষ্ট অভিনেতা ও চিত্র পরিচালক অপর্ণা সেনও সহজে সিনেমা তৈরির বিষয়টিকে স্বাগত জানান। যখন এই যে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স SLR এলো, তারপরে মানুষ ইট বিকেম অ্যান আর্ট। তবে ফিল্মের ক্ষেত্রে আমি ঠিক সেরকম বলছি না, কিন্তু মোর অ্যান্ড মোর আমার মনে হয় ক্রমশ ফিল্ম একটা ব্যক্তিগত এক্সপ্রেশন হয়ে উঠছে এবং এই ব্যক্তিগত এক্সপ্রেশন সবসময় করা যায় না, কারণ বড় ফিল্মের ক্ষেত্রে কারণ অনেক তার মধ্যে প্রস্তুতি প্রয়োজন, আয়োজন, বিরাট একটা কর্মযজ্ঞের ব্যাপার, সেটা শর্ট ফিল্মের ক্ষেত্রে কম থাকে এবং তাই জন্য আমার মনে হয় যে ব্যক্তিগত এক্সপ্রেশনটা সুযোগ এখানে বেশি এবং এই ধরনের ছবি দেখার একটা জায়গা করে দেওয়া, সেখানে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলো খুব গুরুত্ব। পর্তুগালের অ্যালবুফেইরা সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশন ওয়াকোর উদ্যোগে ওয়ার্ল্ড কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলার ঈশান দাস ব্রোঞ্জ পদক জয় করেছেন। 93টি দেশ এবার অংশ নিয়েছিল। কলকাতায় ফিরে ঈশান জানালেন, দেশকে পদক এনে দিতে পেরে তিনি গর্বিত। ইন্ডিয়া থেকে প্রথম কোন ফাইটার যে রিং ফাইটে ফাইট জিতেছে। এর আগে কোনদিনও কোনো রিং ফাইটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিং ফাইটে ফাইট জিতেনি। তো আমার ফার্স্ট উইন অ্যান্ড মেডেল হয়েছে, ব্রোঞ্জ মেডেল। এর আগে আপনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন? আমি এর আগে থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গেছিলাম অ্যান্ড উজবেকিস্তানে একটা ওয়ার্ল্ড কাপ ছিল, উজবেকিস্তান ওপেন, ওটাতে গেছিলাম, ওটাতে আমার সিলভার মেডেল হয়েছিল। এই কিক বক্সিংটা উৎসাহী হলেন কেন? আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট নিয়ে খুব যখন শুরু করেছিলাম খুবই ভালো লেগেছিল। আমার নিজের কনসেন্ট্রেশন বিল্ড আপ হয় অ্যান্ড আমার ছোটবেলায় খুব জেদি বা রাগি ছিলাম, বাট এইগুলো প্রপার মার্শাল আর্টের থ্রু আমি এগুলো প্রপার ডিরেকশন দিতে পেরেছিলাম, নিজের কনফিডেন্স বিল্ড আপ বুস্ট আপ করতে পেরেছিলাম। তো নিজে ফিল করলাম যে এই জিনিসটা আমার ক্যারেক্টার বিল্ডারে খুব হেল্প করছে অ্যান্ড তার সাথে সাথে এটা ওয়ান টাইপ অফ মেডিটেশন আমি ফিল করি, যেটা আমার লাইফস্টাইল লিড করতে খুব হেল্প করে। তো সেই করতে করতে মার্শাল আর্টে শুরু অ্যান্ড দেন তারপর কিক বক্সিং যখন আমি আস্তে আস্তে দেখলাম এই জিনিসটার প্রতি আকৃষ্ট হলাম অ্যান্ড শুরু করতে করতে যত দিন যাচ্ছে আমি কিক বক্সিংটার প্রতি আরো অ্যাট্রাকশন ফিল করছি। অ্যান্ড তার সাথে সাথে এই প্রতিযোগিতা বা দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে প্রচন্ড আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। তো সেইটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে যে এই পোডিয়ামে যখন উঠছি, যখন লোকে অ্যাপ্রিসিয়েট করছে, দেশের মেডেল আনছি, তো সেই জিনিসটা আমার খুবই ইন্সপায়ার করে। তো সেই জন্য আর কি কিক বক্সিংয়ে যাওয়া। কিভাবে খেলাটা হয়? এটা বেসিক্যালি 3টে রাউন্ডের খেলা, 2 মিনিট করে 3 রাউন্ডের খেলা হয়, মিডলে 1 মিনিট করে রেস্টিং টাইম থাকে। এটাতে কিক পাঞ্চেস আপনি পাঞ্চও মারতে পারবেন, ঘুষিও মারতে পারবেন, কিকও মারতে পারবেন, সব রকম কিক অ্যান্ড পাঞ্চ ইউজ করতে পারবেন। অ্যান্ড রেফারি কিছু রুলস থাকে, ওগুলো রেফারি যে একটা সেন্টার রেফারি থাকে সেগুলো ফলো আপ করে অ্যান্ড যে যত অ্যাগ্রেসিভলি এগুলো হিট করতে পারবে বা যে যত বেশি পাঞ্চ বা কিক কানেক্ট করতে পারবে অপোনেন্টের বডিতে, তো তাকে পয়েন্ট দেওয়া হবে। সেই বেসিসে একটু উইন অ্যান্ড লস হয়। আগামী দিনে কি স্বপ্ন? আগামী দিনে কিক বক্সিং এবারের জন্য তো একটুর জন্য মিস হয়ে গেছে, অলিম্পিকে খুব শর্ট লিস্টেডও এবার হয়নি। তো নেক্সট অলিম্পিকে আসলে থাকলে তো ডেফিনেটলি অলিম্পিকে যাওয়ার ইচ্ছা আছে। তাছাড়াও এবারে যে ব্রোঞ্জ হয়েছে, পরেরবারে ডেফিনেটলি ইচ্ছা আছে ওটাকে গোল্ডের ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া অ্যান্ড তার সাথে সাথে আরো কিক বক্সিং এর যত প্রফেশনাল ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইজ সেগুলোতে পার্টিসিপেট করা, যাতে ইন্ডিয়াকে আমি আরো অনেক উপর স্তরে নিয়ে যাই। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান? ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে প্রিয়া বিশ্বকর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।